আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভোটমুখী অসম, কেরালাম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব আজ শেষ হচ্ছে। ভোট গ্রহণ 9 এপ্রিল। সরকার দেশ জুড়ে পরিযায়ী শ্রমিকদের দেওয়ার জন্য 5 কেজি এলপিজি সিলিন্ডারের দৈনিক বরাদ্দ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে কৃষকদের আয় বৃদ্ধি করাই সরকারের শীর্ষ অগ্রাধিকার বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান আজ 3 দিনের ভারত সফরে আসছেন। ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিকাঠামোগুলিতে ইসরায়েল নতুন করে হামলা চালানোয় পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। ভোটমুখী অসম, কেরালাম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিতে বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব আজ শেষ হচ্ছে। 126 আসনের অসম, 140 আসনের কেরালাম এবং 30 আসনের পুডুচেরি বিধানসভায় ভোট নেওয়া হবে এক দফায় বৃহস্পতিবার 9 এপ্রিল। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করার জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে ওই দুই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ বিকেল 5টা অর্থাৎ ভোটের 48 ঘন্টা আগে থেকে সাইলেন্ট পিরিয়ড শুরু হবে। এই সময় সমস্ত প্রচার, জনসভা, মিটিং, মিছিল এবং বৈদ্যুতিন ও সামাজিক মাধ্যমে কোনো রকম বক্তব্য বা প্রচার নিষিদ্ধ করা হয়েছে। অসমের পাথরকান্দিতে আয়োজিত নির্বাচনী জনসভায় অনুপ্রবেশ ইস্যুতে বিজেপির প্রবীণ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী দল কংগ্রেসকে নিশানা করেন। তিনি বলেন, কংগ্রেস অসমের বরাক উপত্যকায় অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে শুধু উপত্যকাকে অবহেলা করেছে, উন্নয়নের জন্য কিছুই করেনি। অন্যদিকে কেরালামে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা আজ সকালে কালপেট্টায় একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেন। কেরালায় ক্ষমতাসীন এলডিএফ সরকারের তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, এলডিএফ এর শাসনকালে সাধারণ মানুষের সমস্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিতে আজ শেষ বেলায় প্রচারে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, ডিএমকে নেতা ও তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্টালিন এবং বিধুথালাই চিরুথাইগাল কাচ্ছির নেতা ও সাংসদ থোল থিরুমাভালান সহ অন্যান্য রাজনৈতিক দলের বিশিষ্ট নেতারা। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচনে 152টি আসনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে। গতকাল ছিল প্রার্থীপদ দাখিলের শেষ দিন। শেষ খবর অনুযায়ী প্রথম দফার জন্য 1586 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। একজন প্রার্থী একাধিক মনোনয়ন দাখিল করেছেন। সেই প্রেক্ষিতে এযাবৎ মোট 2304টি মনোনয়নপত্র জমা পড়েছে। 9 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। এই দফায় ভোট গ্রহণ আগামী 23 এপ্রিল। সরকার দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের দেওয়ার জন্য 5 কেজি ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দৈনিক বরাদ্দ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব ডক্টর নীরজ মিত্তল এই বিষয়ে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের একটি চিঠিতে জানিয়েছেন, এই 5 কেজির এলপিজি সিলিন্ডারগুলি তেল বিপণন সংস্থাগুলির সহায়তায় শুধুমাত্র নিজ নিজ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সরবরাহ করার জন্য সব রাজ্য সরকার এবং তাদের খাদ্য সরবরাহ দপ্তরকে দেয়া হবে। উল্লেখ্য, গত মাসের 23 তারিখ থেকে প্রায় 6,75,000 5 কেজি এলপিজি সিলিন্ডার বিক্রি হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে কৃষকদের আয় বৃদ্ধি করাই সরকারের শীর্ষ অগ্রাধিকার বললেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। জয়পুরে আয়োজিত আঞ্চলিক কৃষি সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, কৃষিক্ষেত্রকে শক্তিশালী করার লক্ষ্যে সুনির্দিষ্ট ও বহুমুখী প্রচেষ্টা চালানো হচ্ছে। নতুন প্রযুক্তি গ্রহণ, আধুনিক কৃষি পদ্ধতির প্রসার এবং সমন্বিত কৃষি ব্যবস্থার উপর গুরুত্ব দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় দেশের প্রতিটি রাজ্যকে কৃষক আইডি তৈরির আহ্বান জানান তিনি। এই উদ্যোগটি কৃষকদের সরকারি বিভিন্ন প্রকল্পের সুফল প্রত্যক্ষ ও স্বচ্ছভাবে পেতে সহায়তা করবে বলেও জানান মন্ত্রী। अनाज, फल, सब्जियां, दूध इसकी कमी ना आए, ये दायित्व कृषि विभाग पर है, खेती पर है, किसानी पर है। और इसलिए हमारे जो 3 लक्ष्य हैं, एक देश की खाद्य सुरक्षा सुनिश्चित करना, अन्न के भंडार भरे रहें, लेकिन दूसरे किसानों की आय बढ़ा के उनके जीवन स्तर को और बेहतर करना, और तीसरे भारत की जनता को पोषण देना और जरूरत पड़े तो दुनिया को भी खाद्यान्न की आपूर्ति करना। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান আজ 3 দিনের সফরে ভারতে আসছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যেই তাঁর এই সফর। এই সময় শ্রী রহমান বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও তাঁর দেখা করার কর্মসূচি রয়েছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো বাংলাদেশি মন্ত্রী নতুন দিল্লি সফর করছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে।
ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিকাঠামোগুলিতে ইসরায়েল নতুন করে হামলা চালানোয় পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরো ঘোরালো হয়ে উঠেছে। ইসরায়েল ইরানের আসালুয়েতে অবস্থিত দেশটির বৃহত্তম গ্যাস কেন্দ্র সাউথ পার্সে হামলা চালিয়েছে। ইরানও পাল্টা হামলা চালাতে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে সংঘাত নিরসনের লক্ষ্যে কোনো চুক্তিতে পৌঁছতে তেহরান ব্যর্থ হলে বা চূড়ান্ত সময়সীমার মধ্যে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী পুনরায় খুলে না দিলে এক রাতের মধ্যে ইরানকে ধ্বংস করে দেয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প উপসাগরীয় দেশগুলিতে জ্বালানির মুক্ত সরবরাহ সহ এক গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছতে আগামীকাল ভারতীয় সময় ভোর 5:30 পর্যন্ত সময়সীমা ধার্য করেছেন। এদিকে শত্রুতার অবসান, পুনর্গঠনের সহায়তা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া সংঘর্ষ বিরতি প্রস্তাব খারিজ করে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ওই অঞ্চলে মার্কিন সেনাদের সাহায্য না করায় প্রশান্ত মহাসাগরীয় সহযোগী দেশ, বিশেষ করে ন্যাটো জোটের সমালোচনা করেছেন। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে ইরান হামলা চালানোর হুঁশিয়ারি দেওয়ার পর সৌদি আরব ও বাহরাইনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী পথ কিং ফাহাদ কজওয়ে আজ ভোরে বন্ধ করে দেওয়া হয়েছে। হরমুজ প্রণালীতে অচলাবস্থার সময় 25 কিলোমিটার দীর্ঘ এই কজওয়েটি অতীতে একটি বিকল্প স্থলপথ করিডোর হিসেবে কাজ করেছে। বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। সামুদ্রিক পথ ও আকাশসীমায় বিধিনিষেধের সময় এই পথ দিয়েই সৌদি আরব ও বাহরাইনের মধ্যে সব রকম যোগাযোগ হচ্ছিল। এর মাধ্যমে অন্যান্য উপসাগরীয় দেশগুলিতে সড়কপথে যাওয়ারও সুযোগ ছিল। ফলে এর বন্ধ হয়ে যাওয়া আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বাড়িয়েছে। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি আগামীকাল থেকে 3 দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সফরকালে তিনি মার্কিন প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন বিষয় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানাবিধ বিষয় নিয়ে মতবিনিময় করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে পারস্পরিক সহযোগিতার অগ্রগতি বিষয়গুলিও কথাবার্তায় উঠে আসবে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সাইবার অপরাধ, মাদক পাচার এবং বেআইনি চক্রের মতো অপরাধ দমন সংক্রান্ত বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে ওয়াশিংটনে এফবিআই অধিকর্তা কাশ প্যাটেলের সঙ্গে বার্তালাপ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় সার্জিও গোর বলেন, নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নে দুদেশই দৃঢ়ভাবে একমত। এ ব্যাপারে এফবিআই এর কাজের প্রশংসা করেন তিনি। ওয়াশিংটন সফরকালে সার্জিও গোর ভারত মার্কিন সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে উপরাষ্ট্রপতি জেডি ভান্সের সঙ্গেও কথা বলেন। এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন প্রকৃত বন্ধু হিসেবে বিবেচনা করেন। তাদের আন্তরিক সম্পর্ক দুদেশের মৈত্রীর বন্ধনকে আরো সুদৃঢ় করে। প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি এবং পরিকাঠামোগত উন্নতির ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতির উপর জোর দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় ভিয়েতনামের নবনির্বাচিত প্রেসিডেন্ট লামকে অভিনন্দন জানিয়েছেন। লামের নেতৃত্বে ভারত ও ভিয়েতনামের মধ্যে বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে বলে আস্থা প্রকাশ করেন তিনি। রাষ্ট্রসংঘের এক কর্মী একটি নিরাপত্তা সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে আহত ব্যক্তি এবং চিকিৎসা কর্মীদের সরিয়ে নেওয়ার কার্যকলাপ স্থগিত করেছে। এক বিবৃতিতে WHO প্রধান টেড্রোস অ্যাডহানম গেব্রিয়াসুস ঘোষণা করেছেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংস্থাটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গাজা থেকে রোগীদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ স্থগিত করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। আরেকটি পৃথক ঘটনায় মধ্য গাজায় উদ্বাস্তুদের একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত 10 জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। 1948 সালের আজকের দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তৈরি হয়েছিল। এটি স্মরণে রাখতে ও বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা বাড়াতে 1950 সাল থেকে 7 এপ্রিল দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। বিশ্ব স্বাস্থ্য দিবসে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, সুস্বাস্থ্যই হলো একটি সুখী, কর্মক্ষম ও সমৃদ্ধ সমাজের ভিত্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাও সকল চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যক্ষেত্রের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় বিশ্ব স্বাস্থ্য দিবস। দিনটির তাৎপর্য ও জনস্বাস্থ্য বিষয়ক সচেতনতা, এই বিষয়ে আমাদের প্রতিনিধি কাশফিন নাহার কথা বলেছেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক এবং ডক্টর মধুমিতা দোবের সঙ্গে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আইপিএল ক্রিকেটের ম্যাচে আজ রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটমুখী আসাম, কেরালাম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিতে বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব আজ শেষ হচ্ছে। ভোট গ্রহণ 9 এপ্রিল। সরকার দেশ জুড়ে পরিযায়ী শ্রমিকদের দেওয়ার জন্য 5 কেজি এলপিজি সিলিন্ডারের দৈনিক বরাদ্দ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হলো, এরপরই শুনবেন স্থানীয় সংবাদ।